খামারিরা অনেক সময় বুঝতেই পারে না মুরগি কেন মারা যায়, ডিম থেকে বাচ্চা কেন বের হয় না। আসসালামু আলাইকুম, আমি অনিক হাসান, আফিফ এগ্রো বিডি থেকে। আজকে আমরা একজন অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের সাথে কথা বলবো মুরগির সাধারণ রোগ ও তার সমাধান নিয়ে। আমি আর অনেক ভিডিও করছি, বিভিন্ন খামারির কাছে গেছি, তাদের প্রতিবেদন তৈরি করেছি। তাদের ভিডিও কমেন্টগুলোতে অনেক প্রশ্ন আছে। অনেক খামারিরা প্রশ্ন করেন যে ভাই আমি জানি না আমার মুরগি কেন মারা যায়। আমার পাশে অভিজ্ঞ একজন ডাক্তার আছে, তাকে জিজ্ঞাসা করবো আর তার সমাধান অবশ্যই নেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। স্যার হচ্ছে আপনার নিজের পরিচয়টা দিবেন একটু। আমি ডাক্তার আনোয়ার হোসেন শাকিল, পাশ করেছি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিনে, এবং বর্তমানে আমি মাস্টার্স করতেছি প্যাথোবায়োলজিতে, এবং আমি আফিফা ভেট কেয়ারে লাইভস্টক এন্ড পোল্ট্রি কনসালটেন্ট হিসেবে কর্মরত রয়েছি। স্যার, আমার যে প্রত্যেকটা ভিডিও আমি যে ভিডিওগুলো করি অর্থাৎ তাদের সফলতা বা ব্যর্থতা গল্পগুলো নিয়ে আমার চ্যানেলে আফিফা এগ্রো ভিডিওতে, এর মধ্যে সবচাইতে বেশি যে কমেন্টটা আসে, এই কমেন্টটা আমি নোট করছি যে স্যার খামারিদের মুরগিতে সবচেয়ে বেশি কোন রোগগুলো হয়? আচ্ছা, বর্তমানে খামারিদের যে বিভিন্ন যে রোগগুলো হচ্ছে তার মধ্যে রানীক্ষেত অন্যতম, গাম্বুরো অন্যতম। বর্তমানে যেটা খুব প্রকট হারে দেখা দিচ্ছে সেটা হচ্ছে বার্ড ফ্লু, যেটার কারণে আসলে অনেক মুরগি মারা যায়। পাশাপাশি ফাউল কলেরা, তারপর কোলিব্যাসিলোসিস, সালমোনেলোসিস, ফাউল টাইফয়েড, এই যে রোগগুলো এইগুলো মোটামুটি দেখা যায় আর কি। গাম্বুরো রোগও দেখা যায়। আমার কমেন্টে এরপরে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে স্যার যদি মুরগি খাওয়া কমে যায় বা ঝিমায়, এটা কোন রোগের লক্ষণ? খাওয়া কমে যায় এবং জিমা, এটা বিভিন্ন রোগের লক্ষণই হতে পারে। তবে এটা আসলে আমাদেরকে বুঝতে হবে আরো তার বিভিন্ন যে ক্লিনিক্যাল সাইন আছে, তা আমরা আরো কিছু জানতে হবে। মুরগি যদি ঝিমায় এবং খাওয়া কমায় দেয় এবং পাশাপাশি যদি তার সবুজ চুনা পায়খানা হয়, এটি হচ্ছে রানীক্ষেতের লক্ষণ। আবার যদি সেটা 42 সপ্তাহ পার হয়ে যায়, তখন কিন্তু সবুজ পায়খানা হলে সেটা ফাউল কলেরারও লক্ষণ। এখন ফাউল কলেরা নাকি রানীক্ষেত, সেটা আসলে পোস্টমর্টেম করে বুঝতে হবে। আমরা পোস্টমর্টেম করার পর আসলে যদি তার হার্টে যদি পানি পাই, বেজ অফ দ্য হার্টে আমরা যদি পানি পাই, তখন সেটা ফাউল কলেরা। আবার যদি না হয় তাহলে সেটা রানীক্ষেত। আবার একটি জিনিস বয়সের সাথে সম্পর্কিত। মুরগির রোগ নির্ণয় করতে হলে কিন্তু দিন একটা বিষয়, কত দিনে রোগটি হয়েছে, কত বয়সে হয়েছে, কতটি পাখিতে হয়েছে বা কতটি মুরগিতে হয়েছে, কতটি মুরগি মারা গিয়েছে, সব হিস্ট্রি আমাদের নিতে হবে। পাশাপাশি তার পোস্টমর্টেম করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। দর্শক, ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন যে অনেকে কি করে, যারা নতুন খামারি তাদের জন্য তো ভিডিওটা অনেক উপকার হইতে যাইতেছে। আর যারা পুরাতন খামারি তারা কি করে, বিভিন্ন পশু পাখি যে ওষুধগুলা বিক্রি করে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে জাস্ট ওষুধগুলা খাওয়ায়, এর কারণে মনে হয় বেশি সমস্যা হয়, তাই না স্যার? হ্যাঁ, এখানে আসলে মানুষ অজ্ঞতার কারণে যে বিষয়গুলো হয়, মানুষ বিভিন্ন কোয়াকদের সাথে পরামর্শ করে এবং তাদের কাছ থেকে আসলে মেডিসিন নেই। তাদের আসলে না জানার কারণে, ভালোভাবে ডিজিজটা ডায়াগনোসিস না করার কারণে ট্রিটমেন্টটা ঠিকভাবে দিতে পারে না, যার কারণে অকালেই মুরগির খামারটি নাকি শেষ হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়। আমি এরকম অনেক খামারে ভিজিট করছি, তাদের প্রতিবেদনগুলো তৈরি করছি। আমার রিসেন্টলি একটা ভিডিও আছে, ভিডিওতে দেখবেন মোটামুটি ওখানে 30K বা 40K এর মতো ভিউ হয়েছে। সেখানে একজন খামারি পুরো সর্বনাশ হয়ে গেছে জাস্ট অজ্ঞতার কারণে। আচ্ছা, এগুলা বাদ দেই, আমি আমার যে মূল টপিকসে আছি। স্যার, যদি পাতলা পায়খানা হলে, পায়খানার মাধ্যমেও নাকি মুরগির রোগ নির্ণয় করা যায়, তার কি রোগ হয়েছে, পায়খানার বিষয়ে বিস্তারিত বলবেন। আচ্ছা, এটা আসলে বিভিন্ন ভাবেই বোঝা যায় যে মুরগির পাতলা পায়খানা। একটা দিক দিয়ে আমরা কিন্তু আসলে বুঝতে পারবো না পাতলা পায়খানা একটা লক্ষণ, পাশাপাশি অন্যান্য যে সিস্টেম সেগুলো আমাদেরকে দেখতে হবে। তবে পাতলা পায়খানা যদি হয়, তাহলে কিন্তু প্রথমেই যেটি করতে হবে, মুরগিকে কিন্তু ইলেকট্রোলাইট দিতে হবে, কারণ তার কিন্তু ইলেকট্রোলাইটের ঘাটতি হবে, যেটা আমরাও নর্মালি আমরা মানুষ যেমন আমরা পাতলা পায়খানা হলে ওর স্যালাইন খাই। হ্যাঁ, মুরগির ক্ষেত্রেও কিন্তু এরকম ইলেকট্রোলাইট পাওয়া যায়, বাজারে আপনারা বিভিন্ন ইলেকট্রোলাইট পাবেন। পাশাপাশি যদি আপনারা ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে আপনাদের মনে হয় যে পাতলা পায়খানাটি হয়েছে, তাহলে কিন্তু আপনাদেরকে সিপ্রোফ্লক্সাসিন বা এন্ড্রোফ্লক্সাসিন জাতীয় অ্যান্টিবায়োটিক গুলা দিতে হবে। পায়খানার বিভিন্ন কালারের উপরে আমরা, বিশেষ করে পায়খানা সবুজ যেটা হলে আমরা বললাম অলরেডি রানীক্ষেতের লক্ষণ। পাশাপাশি যদি সাদা পায়খানা হয়, তাহলে সেটা কিন্তু গাম্বুরো রোগের একটা লক্ষণ। এবং যদি দেখা যায় যে পায়খানার সাথে রক্ত বের হইতেছে, অনেক সময় মুরগিতে আপনার পায়খানার শেষে রক্ত বের হয়, এই রক্ত বের হলে সেটি কিন্তু কক্সিডিওসিসের লক্ষণ। হ্যাঁ, মুরগির একটি রোগ আছে কক্সিডিওসিস, সেই কক্সিডিওসিসের লক্ষণ কিন্তু মুরগির যদি আসে, তার ফলে আপনারা কিন্তু বাজারে অ্যাম্প্রোলিয়াম জাতীয় কিছু ওষুধ পাওয়া যায়, তারপরে টলটাজুরিল। হ্যাঁ, এই ওষুধগুলো যদি আপনারা দেন, তাহলে ওই সমস্যার সমাধান হবে। বিভিন্ন কালার, বিভিন্ন প্রকার, বিভিন্ন জাতের বিভিন্ন প্রকারের জন্য আমরা পায়খানার বিভিন্ন ধরনের জন্য রোগটাও বিভিন্ন হবে। এবং শুধু একটি জিনিস দেখলেই হবে না, পাশাপাশি তার অন্যান্য যে
অর্গান গুলো রয়েছে সেখানে কি প্রবলেম হয়েছে, তার হিস্ট্রি সবগুলো নিয়েই আসলে নির্ধারণ করতে হবে। আমি তো এখন বুঝতে পারতাছি যে আমি জাস্ট দোকান থেকে একটা ওষুধ কিনে নিয়ে আসলাম, খাওয়াইলাম, ঠিক হয়ে গেল, এমন কিছু না। না, এর ভিতরে যে এত এত কিছু, হ্যাঁ, সেটা আমি আপনার সাথে কথা না বললে জানতাম না। আর আমার যে দর্শক আছে যারা নতুন খামারি, তারাও মেবি জানতো না। আচ্ছা যাই হোক, এরপরে যে মেইন প্রবলেমটা, মুরগির শ্বাস নিতে সমস্যা হলে, কাশি হলে কি করবো? আচ্ছা। কাশি দেয় মানে আওয়াজ করে কিন্তু কাশির মতো শব্দ বের হয়, তারপরে হচ্ছে শ্বাস নিতে সমস্যা হয়। এটা হচ্ছে শ্বাসের যে প্রবলেমটা, সেটা হচ্ছে আমাদের রেসপিরেটরি প্রবলেম, মানে লাঙে আমাদের যে ফুসফুস, সেখানে আসলে মুরগির বাচ্চাদের প্রবলেমটা হয়। তো সেক্ষেত্রে আপনারা প্রথমেই অসুস্থ যে মুরগিটি রয়েছে সেটাকে আলাদা করবেন, এবং মানে সুস্থ মুরগি থেকে আলাদা করতে হবে, এবং পাশাপাশি তাদেরকে হচ্ছে বাজারে কিছু অ্যান্টিবায়োটিক পাওয়া যায় যেগুলোর নাম হচ্ছে ডক্সিসাইক্লিন, তারপরে হচ্ছে টাইলোসিন, এই জাতীয় অ্যান্টিবায়োটিক গুলো কিন্তু এই রোগে খুব বেশি ভালো কাজ করে। তারপরেও আমাদের মিউকোলাইটিক কিছু ওষুধ পাওয়া যায়, হ্যাঁ, মিউকোলাইটিক যেমন ব্রোমিক্সিন, হাইড্রোক্লোরাইড, এগুলো কিন্তু তার যে ফুসফুসে যে আপনার মিউকাস বা আমরা যেটা তরলের মতো যে জিনিসটা শ্লেষা জাতীয় যেটা বলা হয়, সেটা কিন্তু পরিষ্কার করে ফেলবে। আচ্ছা আমি একটা লাইভ এক্সাম্পল দিই। একটা খামারি আছে, আমি গেছিলাম, তার খামারের যে মুরগিগুলো খুব সুস্থ, ডিম দিচ্ছে প্রতিনিয়ত, বাট হঠাৎ করে খাবার খাওয়া অফ করে দিছে। সব কোনো অসুস্থ নাই, কিচ্ছু নাই, পায়খানাও ঠিক আছে, একটু যে এটা কেন হয় এরকম? তার যে প্রবলেমটা, সবকিছু ঠিক থাকবে কিন্তু খাওয়া দাওয়া অফ করে দিচ্ছে। এটা আসলে রোগের লক্ষণ। আসলে অনেক সময় আবার আমাদের ভ্যাকসিন দেওয়া হয় না মুরগিতে। অনেকেই যে খামারিরা রয়েছেন আসলে তারা মনে করেন যে মুরগি পালতেছি এমনিতেই মুরগি সুস্থ থাকবে, না, মুরগিকে কিন্তু ভ্যাকসিন দিতে হয়। অনেক সময় ভ্যাকসিন দেওয়া হয় না, ভ্যাকসিন না দেওয়ার কারণে তার ইমিউনিটি লস্ট হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। আমরা ছোট বাচ্চাদের মানুষের ক্ষেত্রে দেখি যে ছোট কালে কিন্তু আমাদের অনেকগুলো ভ্যাকসিন দেওয়া টিকা হয়। দেয়। হ্যাঁ, এই টিকাগুলো কেন দেওয়া হয়? যেন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, পরবর্তী বাড়ন্ত স্টেজে তারা যেন রোগ প্রতিরোধ থেকে ক্ষমতাটা তাদের ভালো হয়, অর্থাৎ রোগ থেকে তারা রক্ষা পায়। তো মুরগির ক্ষেত্রেও কিন্তু আমাদের বিভিন্ন স্টেজে বিভিন্ন বয়সে আমাদের ভ্যাকসিন গুলা দিতে হবে বা টিকাগুলা দিতে হবে। যদি টিকাগুলো দেওয়া হয় তাহলে কিন্তু মুরগিগুলো সুস্থ থাকবে এবং খাওয়া দাওয়া করবে। এছাড়াও মুরগির ছোট বাচ্চাকালে যে একটি স্টেজ, সেটিকে বলা হয় ব্রুডিং পিরিয়ড। হ্যাঁ, সেই ব্রুডিং পিরিয়ডে আপনার কিছু ঔষধ আছে যেগুলো আপনাকে অবশ্যই দিতে হবে, বিশেষ করে লাইসোবিট, হ্যাঁ, যে ওষুধগুলো, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ইমিউন বুস্টার, বিভিন্ন প্রোবায়োটিক, হ্যাঁ, এই জিনিসগুলা কিন্তু আমাদেরকে দিতে হবে। আবার আমাদের গ্লুকোজ, তার জন্য শক্তি পাই, এনার্জি পাই, এই জিনিসগুলা যদি আমরা দেই তাহলে কিন্তু আপনার মুরগি এই প্রবলেমগুলো হবে না। মূলত এই জিনিসগুলো মেনটেন না করার কারণেই এই সমস্যাগুলো হয়। আমার যে লাস্ট কোশ্চেন ছিল, এটা অলরেডি ডাক্তার বলে দিয়েছে যে টিকা কতটা গুরুত্বপূর্ণ, এটা মানুষের ক্ষেত্রে হোক অথবা পশু পাখির ক্ষেত্রে হোক। দর্শক, আজকের ভিডিওতে যদি আপনারা কিছু শিখে থাকেন, যদি মনে হয় যে আমার মতো আমি যা জানি না, অন্য আমি যেমন এই ভিডিও থেকে শিখছি, অন্য কোনো খামারিরাও সেম এই ভিডিও থেকে শিখুক, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম স্যার, আবার দেখা হবে কোনো এক ইনশাআল্লাহ সময়। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ।